কতগুলি শব্দ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণ ও সঙ্গতভাবে প্রকাশ করলে তাকে বাক্য বলে। তাহলে কতগুলো শব্দ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণ এবং সঙ্গত, এই যে দুটো শব্দ সম্পূর্ণ হতে হবে মনের ভাব এবং সঙ্গত হতে হবে, তখন তাকে আমরা বলছি বাক্য। বাক্যের প্রাথমিক শর্ত হিসাবে কটা অংশ বাক্যের? বাক্যের অংশ কটি? দুটি, একটি উদ্দেশ্য আর একটি বিধেয়। তাহলে বাক্যের কটা অংশ? একটা উদ্দেশ্য অংশ, একটা বিধেয় অংশ। উদ্দেশ্যকে বাড়ানো যায়, তাকে বলা হয় উদ্দেশ্যের প্রসারক অংশ, উদ্দেশ্যের প্রসারক। আর বিধেয় সম্প্রসারক। তার উদ্দেশ্য প্রসারক এবং বিধেয় সম্প্রসারক। যদি একটা উদাহরণ দিই, একটু মুছে দিচ্ছি, যদি একটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে। ধরো বললাম রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেন। আমি ঐতিহাসিক বর্তমান হিসাবে বাক্যটা ব্যবহার করেছি, কারণ অনেকদিন আগে তিনি করেছেন, কিন্তু এখন সেটাকে টেনে এনে বলা হচ্ছে অতীতের কোনো ঘটনা বর্তমানের প্রেক্ষাপটে যদি ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় ঐতিহাসিক বর্তমান কালের হিসাবে। তাহলে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেন, এই বাক্যের উদ্দেশ্য কোনটা? রবীন্দ্রনাথ উদ্দেশ্য, আর এটা বিধেয়। এই তো এবারে উদ্দেশ্যের প্রসারক আর বিধেয় সম্প্রসারক এটা বোঝাবো কি করে? এর জন্য যদি লিখি জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির রবীন্দ্রনাথ 1913 সালে গীতাঞ্জলি রচনা করেন। তাহলে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির রবীন্দ্রনাথ 1913 সালে গীতাঞ্জলি রচনা করেন। এইবারে এই যে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, এটাকে আমি উদ্দেশ্য প্রসারক অংশ হিসাবে বাদ দিয়ে দিই। মূল উদ্দেশ্য রবীন্দ্রনাথ কত সালে? 1913 সালে। এটা বিধেয় সম্প্রসারক, এটা মূল বিধেয়। তাহলে দেখো আমার বাক্যের চারটা অংশ হয়ে গেছে। আমি উদ্দেশ্য প্রসারক, উদ্দেশ্য বিধেয়, বিধেয় সম্প্রসারক। তাহলে এই অংশটাকে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, এটাই হচ্ছে উদ্দেশ্য প্রসারক, এটি হচ্ছে মূল উদ্দেশ্য, এটি হচ্ছে বিধেয় সম্প্রসারক, আর এটি মূল বিধেয়। তাহলে এই চারটা অংশ একটা বাক্যে প্রাথমিকভাবে। তাহলে আমি কি বললাম যে কতগুলো শব্দ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণ এবং সঙ্গতভাবে প্রকাশ করে তাকে বাক্য বলে। বাক্যের প্রাথমিক অংশ দুটি, একটি অংশ উদ্দেশ্য, একটি অংশ বিধেয়। উদ্দেশ্যকে প্রসারণ করেছে কিছুটা অংশ, তাকে বলা হচ্ছে উদ্দেশ্য প্রসারক। বিধেয়কে প্রসারিত করেছে, তাকে বলা হচ্ছে বিধেয় সম্প্রসারক। আর মূল বিধেয় আছে, মূল উদ্দেশ্য আছে। এই চারটি নিয়ে প্রাথমিক স্টেপ গেল। এরপরে হচ্ছে সঙ্গত আর সম্পূর্ণ, সেই অংশটায় ফিরে আসছে। এটা মুছে দিচ্ছি। ওখানে
ধরো বলা হচ্ছে বাক্যের সম্পূর্ণ এবং সঙ্গত। এখানে বলা হয় বাক্য গঠনের শর্ত। একটা বাক্য হতে গেলে আমি প্রাথমিকভাবে তার কটা অংশ বলেছি, উদ্দেশ্য বিধেয় দুটো অংশ, আর শর্ত কটা। একটা বাক্য হতে গেলে কটা শর্ত দরকার? বাক্য গঠনের শর্ত হলো তিনটি। বাক্য গঠনের শর্ত কটি? তিনটি। এক নম্বর শর্ত কি? যোগ্যতা, মাধ্যমিকে থাকবে। 2 নম্বর আসক্তি, 3 নম্বর আকাঙ্ক্ষা। তাহলে আমি কটা শর্ত বললাম? বাক্য গঠনের শর্ত তিনটি। একটি হলো যোগ্যতা, একটা আসক্তি আর একটা আকাঙ্ক্ষা। যোগ্যতা কি? যখন একটি বাক্য বাস্তবসম্মতভাবে প্রকাশ পাবে, বাস্তবতা থাকবে একটা বাক্য, তখন সেটা হবে তার যোগ্যতা নির্ভর বাক্য। যখন বাস্তবতাহীন হবে তখন যোগ্যতাহীন বাক্য। পরীক্ষায় থাকবে যে একটি যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও, এরকম মাধ্যমিক থাকবে। তাহলে একটি যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও, তখন তুমি কি লিখবে? ধরো বললাম গরু আকাশে উড়ে। গরু আকাশে উড়ে ব্যাকরণগতভাবে বাক্যটা কিন্তু ঠিক, কিন্তু আবার ব্যাকরণের নিয়ম অনুসারে বাক্যটা গঠনগত দিক থেকে দেখো। আমার একটা বাক্য হতে গেলে সাবজেক্ট, প্রেডিকেট, ভার্ব, উদ্দেশ্য, বিধেয় এবং কর্তা, কর্ম, ক্রিয়া। তাহলে কর্তা, কর্ম, ক্রিয়া তিনটেই আছে। সুতরাং এটা কি বাক্য? কিন্তু বাক্যটা বাক্য হয়ে ওঠেনি কেন? তার যোগ্যতা নেই, অর্থাৎ বাস্তবতা নেই। বাস্তবে গরু কখনো আকাশে উড়ে না। গরুর জায়গায় যদি এখানে আমি বসিয়ে দিই পাখিরা, এই পাখিরা আকাশে উড়ে, তাহলে বাক্যটা যথাযথ হবে। তাহলে যোগ্যতা যুক্ত বাক্য। যোগ্যতা যুক্ত বাক্যের উদাহরণ পাখিরা আকাশে উড়ে। যোগ্যতাহীন বাক্যের উদাহরণ গরু আকাশে উড়ে। হলো। এরপর আসক্তি। আসক্তি কথার একটা অর্থ হচ্ছে নৈকট্য। নৈকট্য, এখানে একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দ পাশাপাশি থাকলে তার একটা সাযুজ্যের অর্থ প্রকাশ পায়। যদি সেটা না থাকে তখন সেই অর্থ প্রকাশ পায় না। যেমন আমি যদি তোমাকে লিখি যে নেতাজি করেন ভোগসু জন্য ত্যাগ দেশে, আমি একটা বাক্য লিখেছি, কিন্তু বাক্যটা যে শব্দের পরে যে শব্দটা বসালে সঙ্গত অর্থ প্রকাশ পাবে সেটা এখানে নাই। শুধু কি আছে? অনেকে লিখে দেবে এলোমেলো করে সাজানো। এলোমেলো করার জন্য বাক্যটা শ্রুতিমধুর হয় না। শ্রুতিমধুর না হলে সেটা বাক্য হবে না। কেন? বাক্য নির্মাণের শর্ত অনুসারে তার আসক্তি নেই। আসক্তিহীন বাক্য। কি বললাম? এটা আসক্তিহীন বাক্য। পরীক্ষায় আসবে উদাহরণ। আসক্তিহীন বাক্যের উদাহরণ নেতাজি করেন ভোগ সুখ জন্ম ত্যাগ দেশে। এটা যদি আসক্তি যুক্ত করি তাহলে কি হবে? আসক্তি যুক্ত করলে ওটা দাঁড়াবে নেতাজি দেশের জন্য ভোগ সুখ ত্যাগ করেন। দেখো এটা শ্রুতিমধুর হয়েছে কিনা? নেতাজি দেশের জন্য ভোগ সুখ ত্যাগ করেন, একই জিনিস আছে, শুধু এলোমেলো করে দেওয়া আছে। যার ফলস্বরূপ এখানে আসক্তিহীন বাক্য আর এটা আসক্তি যুক্ত বাক্য। একটা শব্দের পরে একটা শব্দ বসালে তার শ্রুতি মাধুর্যতা আছে, সেই শ্রুতি মাধুর্যতা এখানে নাই, এখানে আছে। অতএব বাক্য হতে গেলে শ্রুতি মাধুর্যতা থাকতে হবে, বাক্য হতে গেলে যোগ্যতা থাকতে হবে। এরপর আসছি আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষাটা কি? ধরো বললাম মেয়েটির জন্য আমার চিন্তা। আমি যে মেয়েটির জন্য আমার চিন্তা আর কিছু বললাম না। তাহলে বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ না পেলে তখন সেটা বাক্য হবে না। বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হলে তবে সেটা বাক্য। অর্থাৎ বক্তার মনোভাব অর্থাৎ আকাঙ্ক্ষা, বক্তার আকাঙ্ক্ষার পরিতৃপ্তি
তাহলে বাক্য বাক্য হয় না। আকাঙ্ক্ষার পরিবৃত্তি হবে কখন? যদি বলি মেয়েটির জন্য আমার চিন্তার শেষ নাই, তখন এটা বাক্য হয়ে উঠবে। যে মেয়েটির জন্য আমার চিন্তার শেষ নেই, তখন এটা পরিবৃত্ত অর্থাৎ আকাঙ্ক্ষা যুক্ত বাক্য হয়েছে। তাহলে বাক্য নির্মাণের শর্ত অনুসারে আমি তিনটা দিয়েছি: যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা। বোঝা গেছে সবার? যোগ্যতা, আমি তো ফার্স্ট বলেছি যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা, এই তিনটি থাকতে হবে বাক্যের প্রাথমিক ভাব শর্ত। এরপর আমরা বাক্যকে দুটো স্টেপে ভাগ করব। কি কি এটা মুছে দিচ্ছি, মুছে দেব। বাক্যকে আমরা দুটো ভাগে ভাগ করব। গঠনগত দিক, অর্থগত দিক। তাহলে একটা বাক্যকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা গঠনগত দিক আর একটা অর্থগত দিক। গঠনগত দিক দিয়ে বাক্য কয় রকম? সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, আরেকটা ভাগ যদি জোর করে করি তখন হবে মিশ্র বাক্য। তাহলে সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য, এটা গঠনগত দিকে বাক্যের ভাগ। ঠিক আছে, ক্লাস 8 এ কিছুটা অংশ করানো হয়েছিল, একটু মনে করে দেখো। সরল আর যৌগিক, জটিল, এই তিনটা এইটা করানো হয়েছিল। এরপর অর্থগত দিক দিয়ে আমরা বাক্যকে বেশ কতগুলো ভাগে বিভিন্ন বইতে বিভিন্ন রকমের দেওয়া আছে। কেউ ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে ভাগ করেছে, কেউ কিছুটা অংশ কম রেখে ভাগ করেছে। যেমন প্রাথমিকভাবে আমরা বলবো কি নির্দেশক বাক্য, নির্দেশক বাক্য, প্রশ্ন সূচক বাক্য, অনুজ্ঞা সূচক বাক্য, বিস্ময় সূচক বাক্য, প্রার্থনা সূচক বাক্য, আর আজও সন্দেহ সূচক বাক্য, কার্য কারণাত্মক বা শর্ত সাপেক্ষ। তাহলে আমি বাক্যের গঠনগত দিকে ভাগ করেছি সরল, যৌগিক, জটিল, মিশ্র। অর্থগত দিক দিয়ে ভাগ করেছি নির্দেশক, প্রশ্নসূচক, অনুজ্ঞাসূচক, বিস্ময়সূচক, প্রার্থনাসূচক, সন্দেহসূচক, কার্য কারণাত্মক বা শর্ত সাপেক্ষ। এখানে নির্দেশক বাক্যের আরেকটি অংশ আছে। নির্দেশক বাক্যকে স্টেটমেন্ট বা উক্তি, ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ দুটো ভাবে হয়। এখানে হ্যাঁ সূচক আর না সূচক, বা যদি বলি ইতিবাচক আর নেতিবাচক। ঠিক আছে, যেকোনো একটা বাক্যে ইতিবাচক অর্থাৎ হ্যাঁ সূচক অর্থ প্রকাশ পাবে, নেতিবাচক অর্থাৎ না সূচক অর্থ প্রকাশ পাবে। এখানে দেখো সরল বাক্যের সময় যখন একটি বাক্যে একটি উদ্দেশ্য, একটি বিধেয়, কোনো অপ্রধান বাক্য বা বাক্যাংশ থাকবে না, তখন তাকে বলা হবে সরল বাক্য। যৌগিক বাক্য এক বা একাধিক বাক্য যখন সংযোজক, বিয়োজক, সংকোচক, অব্যয় দ্বারা যুক্ত হবে। তাহলে এক বা একাধিক বাক্য সংযোজক, সংকোচক, বিয়োজক, অব্যয় দ্বারা যুক্ত হবে, তখন তাকে বলা হবে যৌগিক বাক্য। জটিল বাক্য এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ সাপেক্ষবাচক সর্বনাম এবং নিত্য সম্বন্ধীয় অব্যয় দ্বারা যুক্ত হবে। সাপেক্ষবাচক সর্বনাম এবং নিত্য সম্বন্ধীয় অব্যয়। আর মিশ্র বাক্য যখন সরল বা যৌগিক, সরল বা জটিল বাক্য একসঙ্গে বসবে, তখন তাকে বলা হবে
অর্থাৎ সরল বাক্যের রূপ থাকবে, জটিল বাক্যের রূপ থাকবে, তখন তাকে বলা হবে মিশ্র বাক্য। এই হলো গঠনগত দিক। এবারে যে কোনো কথা, সূর্য পূর্ব দিকে ওঠে, আমি রোজ বেড়াতে যাই, তাহলে এই যে স্টেটমেন্ট বা উক্তিগুলো এগুলো হচ্ছে নির্দেশক বাক্য। নির্দেশসূচক বাক্য, নির্দেশক অর্থটা প্রকাশ পেলে নির্দেশক বাক্য। নির্দেশক বাক্য যদি হাস্যক অর্থ প্রকাশ পায় ইতিবাচক, নাস্যক অর্থ প্রকাশ পায় নেতিবাচক। প্রশ্নসূচক ডব্লিউএইচ কি, কেন, কেমন দিয়ে প্রশ্ন করা, তোমার নাম কি, তুমি কোথায় থাকো, তোমার বাড়ি কোথায়, তাহলে প্রত্যেকটা প্রশ্নসূচক বাক্য। অনুপ্রাস যখন কোনো বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ প্রকাশ পাবে, আদেশ, উপদেশ, অনুরোধ, তখন তাকে বলা হবে অনুপ্রাসসূচক বাক্য। বিস্ময়সূচক বাক্য এখানে শেষে যখন কি বা কেন, কেমন ব্যবহার করা হবে তখন ওই প্রশ্নবোধক ওই কি, কেন, কেমনটাকে মাঝে বসিয়ে দিই বা প্রথমে বসিয়ে দিই তখন সেটা হবে বিস্ময়। বিস্ময়ের ভাব প্রকাশ পেলে বিস্ময়সূচক বাক্য। আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরে ভুলিব, বাহ কি সুন্দর এই দৃশ্য, তাহলে বিস্ময়ের ভাবটা প্রকাশ পেলে তখন সেটা বিস্ময়সূচক বাক্য। প্রার্থনা ভগবান তোমার মঙ্গল করুক, তুমি দীর্ঘজীবী হও, এটা হচ্ছে প্রার্থনা। ওগো দয়াময় তুমি কি ওদের ক্ষমা করে আছো, তাহলে প্রার্থনা করা হচ্ছে। সন্দেহ হয়তো ও আমার পেটটা নিয়ে থাকে, হয়তো ও আমার ব্যাগটা নিয়ে গেছে, হয়তো সন্দেহ প্রকাশ করে, সেখানে সন্দেহ। একটা কাজের সঙ্গে আরেকটা কারণ নির্ভর করবে, তখন তাকে বলা হয় কার্য কারণাত্মক বা শর্ত সাপেক্ষ। যেমন যদি তুমি আসো তাহলে আমি যাব, তাহলে তোমার আসার উপরে আমার যাওয়াটা নির্ভর করবে, তখন তাকে বলা হবে শর্ত সাপেক্ষ বাক্য।